যে আমারে ব্যথা দিল না, হায় গো ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমারে ব্যথা দিল না, হায় গো ব্যথা দিল না। কি অপরাধ করেছিল সেই মা, যে মা এক এক করে ৬টি পুত্রকে হারাবার পরে নতুন করে একটি সন্তান পেয়েছে। তারে ভাগ্যে তুমি এই লেখন লিখলে গো। বাড়িতে আমার গোপাল একা রয়েছে, তবু বারে বারে মন চাই শুধু একটিবার দেখার জন্যে ওই চাঁদপুত্র লক্ষিন্দরকে। তাকে দেখলে যে আমার মন খানা যেন ভরে যায়। সর্বদাই ঠাকুরের কাছে কামনা করে, ওগো ঠাকুর আমার মৃত্যু তুমি দাও, কিন্তু সেই সন্তানকে তুমি চির আয়ু করে দাও। তোমার কাছে এইটুকু প্রার্থনা করি ঠাকুর, তোমার কাছে এইটুকু প্রার্থনা করি। কান শুনিয়া বনের পাখি উড়ে না আকাশে, কি বলে বাতাস আমারই ভাসে।
মানুষ বোঝে না আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, সেই আমারে ব্যথা দিল না, হাই গো ব্যথা দিল না, হাই গো ব্যথা দিল না, হাই গো ব্যথা দিল না। ওই তো প্রতিদিনের নাই লখাই আসবে পাঠশালা থেকে ফিরে, আরে ঘরের মধ্যে সর্বদাই আমি অপেক্ষা করি এই বটবৃক্ষের তলে, শুধু একবার তার মুখ দর্শন করার জন্যে। আজ আমি বসে থাকবো, দেখি কতক্ষণে আসে সেই লখাই পাঠশালা থেকে ফিরে, একেবারে তাকে দর্শন করব ঠাকুর, একেবারে তাকে আমি দর্শন করব, তাকে দর্শন করব। আনন্দ আনন্দ আনন্দ, একই আনন্দ। আমার পাঠশালা ছুটি হয়েছে, আমি যদি বাড়িতে ফিরে যাই তোমার মা আমাকে দেখে, মা বললেই আমাকে দুধ পাকা ভাত খেতে দিবে, তাই আমি এখনই ঘুরে বাড়ি ফিরে যাব। ওই তো লখাই যেন চলে আসছে সেই পথ ধরে। ওরে বাছা, একবার আয়, একবার আমার কাছে আয়, আমি যে তোর মারে। কত মুখটা শুকিয়ে গেছে যেন। ছাড়ো তো, আমি তোমার মা কেন হতে যাব? আমি যে তোর মারে, আমি ধাত্রী মা বলেও যে তোর মা। আই বাচ্চা, একবার আমার বক্ষে জড়িয়ে আমার তাপিত হৃদয়খানাকে শীতল করে দে বাচ্চা। না, আমি যাব না। লখাই, আমি জানি রে, আমি জানি আমি তোর জন্মদাতা মা নই, তবু তুমি ধাত্রী মা। আই না বাচ্চা, একবার মা বলে আমার কাছে আই, আমি তোকে একটু আদর করে আবার তোকে ছেড়ে দেবো, তুই চলে যাবি নিজের ঘরে। আই না বাচ্চা, আই একবার আই। জীবনের স্বাদটুকু যেন আমার মিটে গেছে লখাই রে। আয় আমার কাছে একটু বস, আমি তোকে একটু স্নেহ আদর করি। বাচ্চা, যতবার দেখি যেন তোর দিকে, এই পৃথিবীতে সবই কিছু ভুলে যায়, শুধু মনে হয় ঠাকুর এই পৃথিবী হচ্ছে তোমার সৃষ্টি, তুমি সকলকে ভালো রেখো, তুমি সকলকে কুশলে রেখো ঠাকুর। আই লখাই, একটু ঘুমিয়ে পড় বাচ্চা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। হাজারি
হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে তোকে চেনা কান্না দিয়ে তুই। তোকে দেখে কত আশা হয়েছে আমার বুড়ো, তুই যে সবার নয়ন মনি সাথে রাজার তোকে দেখে কত আশা হয়েছে আমার পুরো, তুই যে সবার সাত রাজার ধন, তুই যে অঞ্চল প্রাণ। তোকে দেখে মেটে আমার সকল আশা পূরণ, স্বপ্ন দিয়ে তোকে চেনা কান্না দিয়ে ধুই। তুই যে আমার জাদুমণি, তুই যে মন প্রাণ, তোকে দেখে কত স্বপ্ন হয়েছে আমার পুরো, তুই যে আমার নয়ন মনি, তুই যে আমার প্রাণ, তোকে নিয়ে কত স্বপ্ন দেখে দুই নয়ন। ডাক নাই আমায় মামা বলে, ডাকে নাই একবার আমায়, স্বপ্ন দিয়ে তোকে চেনা কান্না দিয়ে ধুই। হাজার তারায় আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে তোকে চেনা কান্না দিয়ে ধুই। ঘুমিয়েছে আমার কোলে, ঘুমিয়ে যা।
সব বিপদ থেকে তোকে রক্ষা করবো। এই লখাই, এই লখাই চলে গেল। না মা, না। এত স্নেহ, এত আদর, এত ভালোবাসা দিলাম তাকে, তবু পালিয়ে গেল আমার কাছ থেকে। আমি চাই তোকে সর্বদাই আমার বক্ষ মাঝে আগলে রাখতে। আমার বক্ষ মাঝে তুই থাকলে যে সর্বদাই বিপদ থেকে তুই উদ্ধারে থাকবি, বিপদ থেকে তুই রক্ষা পাবি। কথাই বলে না, যতই লালন পালন করি না কেন, জন্মদাতা মা তো জন্মদাতাই হয়। পারলাম না আমি তোকে বক্ষ মাঝে ধরে রাখতে রে বাচ্চা, পারলাম না আমি তোকে ধরে রাখতে। তবু ঠাকুরের কাছে সর্বদাই কামনা করবো, হে ঠাকুর তুমি চাঁদের পুত্রকে কুশলে রেখো, তুমি সকলে বিপদ থেকে কুশলে রেখো, সকলে বিপদ থেকে কুশলে রেখো ঠাকুর, তুমি কুশলে রেখো, কুশলে রেখো। তাই তো আজি লখাই গেছে আমার পাঠশালা। লখাই পাঠশালা থেকে আসতে গেলে বলবে, মা, মা গো, আমায় খিদে লেগেছে মা, আমায় তুমি দুধ মাখা ভাত খাইয়ে দেবে না? যতক্ষণই তোমার হস্তে দুধ মাখা ভাত খাই না, ততক্ষণই যে আমার উদর পূর্ণ হয় না মা গো। তাই তো আজ আমার লখাইয়ের জন্য এই দুধ মাখা ভাত হস্তে নিয়ে রয়েছি, অপেক্ষা করি শুধু লখাইয়ের আমি। কখন আসবে আমার কাছে লখাই, আর কখন এই দুধ মাখা ভাত আমি তাকে খাওয়াবো? আমি অপেক্ষা করি না কেন, দেখি আমার লখাই সে কখন আসে, কখন আসে লখাই। মা, ও মা, মা। খোকারি, হ্যাঁ মা। এসেছিস খোকা? হ্যাঁ। আমি তোরই অপেক্ষা করছিলাম খোকা, যে তুই কখন আসবি পাঠশালা থেকে। তাই তো খোকা, জানিস আমি জানি তোর বড্ড খিদে লেগেছে, তাই না খোকা? আমি তোর জন্য দুধ মাখা ভাত রেখেছি, ওই দুধ মাখা ভাত আমি তোকে নিজের হস্তে খাবিয়ে তোর উদর পূর্ণ করবো রে খোকা। আয় খোকা আয়, আমি তোকে নিজের হস্তে এই দুধ মাখা ভাত খাওয়াবো। আয় আয় খোকা। না খোকা, আমি যে খাবো না। কিন্তু কেন খোকা, কেন তুই খাবি না? প্রত্যেকে দিন এই হস্তে আমি তোকে দুধ মাখা ভাত খাইয়েছি, আজ তোর মুখে অন্ন দিতেই কেন, কেন তুই আমায় বাধা দিলি? কেন লখাই, কেন? আমি খাবো না মা। কিন্তু কেন লখাই তুই খাবি না বল? তুই যদি না খাস, আমি যে মা, মা হয়ে কি আমি কখনো থাকতে পারবো না রে খোকা। কেন তুই খাবি না, কেন? জানেন মা, কি? আমি রোজ যখন পাঠশালা থেকে ফিরে আসি, পাঠশালা থেকে যখন ফিরে আসিস, তখন সেই ধাত্রী মা আমাকে দেখে কান্না করে। কি বললি তুই? ওরে খোকা, সেও এক মা, আমিও এক মা। মায়ের ব্যথা শুধু মায়েরাই বোঝে, তাছাড়া যে কেউ বোঝে না। কিন্তু তুমি যে আমাকে দেখে কাঁদো না মা। এই কথা তো সত্য। ধাত্রী মা আমাকে দেখলে শুধু কাঁদে কি বললি তুই? আর জড়িয়ে ধরে। ওই ধাত্রী মা তোকে দেখতে গেলে শুধু নয়নের জল ফেলে, হ্যাঁ মা, হ্যাঁ। আর জড়িয়ে ধরে তোকে সে চুমু খায়। হ্যাঁ। কিন্তু খোকা রে, আমি তো কিছুই বুঝতে পারছি না খোকা। আমি আমি খোকা চ, ওই ধাত্রী মাকে আমি বলবো, কিন্তু তার পূর্বে চ আগে খাবার খাবি চ খোকা। না, খাবো না খোকা। যতক্ষণ না আমি সেই উপায় পাই, ততক্ষণ আমি এই অন্ন গ্রহণ করবো না।
আমি সেটা জানি না। বেশ, আমি হচ্ছি তোর গর্ভধারিণী মা। তুই যখন এই প্রশ্ন করেছিস, আমি তোকে উত্তর দেব। আমি তোকে উত্তর দেব, আমি তোকে উত্তর দেব, আমি তোকে উত্তর দেব। না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমায় ওই মহারাজকে বলতে হবে। কেন কেন আমার লখাইকে দেখে ধাত্রী মা কাঁদে কেন? মহামহিম প্রজাপালক বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর রাজসভার আয়োজন করেছে। ধর্ম ঠিক রাখুন, সদা সত্য কথা বলুন। রাজসভার দাড়ি লাল্লু সিং প্রবেশ করছে। চাঁদ সদাগরের পার্শ্ব সেবিকা প্রবেশ করছে। প্রবল প্রতাপশালী শক্তিধর সেনাপতি প্রবেশ করছে। মহাজ্ঞানী মহাপণ্ডিত মন্ত্রী মশাই রাজসভায় প্রবেশ করছে। রাজসভায় অতি বিশ্বস্ত ভৃত্য ন্যাড়াই প্রবেশ করছে। চম্পক অধিপতি বণিক শ্রেষ্ঠ প্রজাপালক মহামান্য চাঁদ সদাগর রাজসভায় প্রবেশ করছে।
মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র সবাইকে অনুরোধ করছি, সবাই নিজের নিজের আসন গ্রহণ করুন। সেনাপতি মশাই, বলুন সরকার মশাই। আমি যখন উত্তর পাটন বাণিজ্যে যাত্রা করেছিলাম, দক্ষিণ পাটন বাণিজ্যে যাত্রা করেছিলাম, আমি আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আমার চম্পকনগরে কোনো বহিঃশত্রুর যদি আক্রমণ হয় তাহলে শক্ত হাতে হাতিয়ার ধরে সেই আক্রমণ থেকে আমার এই চম্পকনগরকে রক্ষা করবেন। মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এই চম্পানি নগরে আমি ভ্রমণ করেছি, কোথা থেকে বহিঃশত্রু এসে এই চম্পানি নগরে প্রবেশ করেনি। প্রজাগণ সবাই কুশলে রয়েছে মহারাজ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আমার মনে পড়ছে আপনি এক গরিব ঘরের সন্তান। আপনার শৌর্য বীর্য দেখে, আপনার বাহুর বল দেখে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকেই আমি আমার রাজ্যের সেনাপতি করব। সত্যি আজ সেনাপতি পদে আপনাকে বহাল করে দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মন্ত্রী মশাই, বলুন। আমি বাণিজ্য যাত্রার পূর্বে আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আমার এই চম্পকনগরের প্রজারা যদি কোনো বিপদে পড়ে, যদি আমার রাজ্যে অন্নাভাব হয়, বস্ত্রের অভাব হয়, তাহলে আপনি অন্নহীনকে অন্ন দান করবেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করবেন। আপনার কর্তব্য কি আপনি সুচারুরূপে সুস্থরূপে পালন করেছেন। আমি সব কাজ কর্তব্য পালন করেছি। ধন্যবাদ আপনাকে। নেরাই, বলুন সদাগর বাবু। আমি তোমাকে বাণিজ্য যাত্রার পূর্বে বলেছিলাম আমার রাজপ্রাসাদ রইল, রাজপ্রাসাদে যত দাস দাসী রয়েছে, যত কর্মীরা রয়েছে, তাদের যেন কোনো অসুবিধে না হয়। বলো নেরাই, তারাই কি সবাই কুশলে আছে? কুশলে আছে। তাদের সঙ্গে আমি পিতার নেই ব্যবহার করেছি, ছোটদেরকে স্নেহ ভালোবাসা দিয়েছি। হ্যাঁ, আর রানীমাকে তো জবাব নেই। আমি আমার কন্যার চাইতেও স্নেহ করেছি আমি তারে। তোমাকে ধন্যবাদ, কারণ তুমি বৃদ্ধ হলেও আমার পিতার মতো। আমার পিতা যেদিন ইহলোক ত্যাগ করে সেদিন আমাকে তোমার হাতে সঁপে দিয়ে বলেছিল, নেড়াই আমার চাঁদ রইল, তার যেন কোনো অসুবিধা না হয়, আমার চাঁদকে পুত্র স্নেহে লালন পালন করবে, আমার এই শূন্য সিংহাসনে বসাবে। তোমার দায়িত্ব তুমি সুষ্ঠুভাবে পালন করেছ বলে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি আমার রাজ্যের সংবাদ নেওয়ার জন্য আজকে রাজসভার আয়োজন করেছিলাম, তাই আমি এতক্ষণে জানতে পারলাম আমার রাজ্যের সবাই কুশলে রয়েছে। শান্তি পেলাম, পরম শান্তি পেলাম সংবাদ পেয়ে। তাই এই মুহূর্তে আমি এই রাজসভা ভঙ্গ মার্জনা করবেন মহারাজ। শোনকা, আজ তো এই সভাতে আমি প্রবেশ করেছি। শোনকা, এই তুমি কি করেছো শোনকা? এই প্রকাশ্য রাজসভায় তোমার প্রবেশ করা উচিত হয়নি শোনকা। তাও এই মুহূর্তে আমার এই রাজসভা পরিত্যাগ করে তুমি যাও আমার সেই রাজপ্রাসাদে। ওগো শোনকা, আজ এই রাজসভাতে কেন প্রবেশ করেছি জানো? কেন শোনকা? আমি কি দেখতে পাই শোনকা? তোমার চোখে জল, তুমি ক্রন্দন করছো। বলো শোনকা, আমার রাজপ্রাসাদে কি এমন ঘটেছে যার ফলে তোমার চোখে জল দেখতে পাই, তুমি ক্রন্দন করছো? বলো, এই প্রকাশ্য রাজসভায় তুমি ঘোষণা করো, কেন তুমি কাঁদছো? কি ঘটেছে বলো শোনকা, তুমি প্রকাশ করো। আমি কেন কাঁদছি? কেন দুই নয়নে জল
কি হয়েছে বলো বলো মহারানী, কি হয়েছে আমার লখায়? প্রত্যেক দিন লখাই পাঠশালায় যাই, হ্যাঁ যাই। যখনই পাঠশালা থেকে ফিরে হ্যাঁ বলো বলো বলো। এই রাজপ্রাসাদে যখন আসে, হ্যাঁ ওই যে নিচু পাড়াতে রয়েছে ধাত্রীমা, হ্যাঁ ধাত্রীমা। সে আমার লখাইকে দেখে বলে, কি বলে? শুধু কাঁদে, কেন কাঁদে মহারানী? জড়িয়ে ধরে জড়িয়ে ধরে গালে চুমু খায়। গালে চুমু খায়। তাই তো আমার লখাই কি বলেছে জানো গো? কি বলেছে শোনো। বলেছে মা, তুমিও যেমন এক মা সেও এক মা, হ্যাঁ। তুমি তো আমাকে দেখে কাঁদো না, হ্যাঁ। কিন্তু ধাত্রী মা কেন কাঁদে? কেন কাঁদে? তাই তো লখাই বলেছে, কি বলেছে? আজ থেকে হ্যাঁ। পাঠশালায় কোনোদিনও যাবে না, যাবে না, অন্য জল গ্রহণ করবে না, অন্য জল গ্রহণ করবে না। আর বিচার যত করে প্রশ্নের উত্তর না পায়। শোনো তো। এই তুমি কি বললে শোনো? তার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সে অন্য জল গ্রহণ করবে না। প্রয়োজন বোধে নিজের জীবন বিসর্জন দেবে, তবুও অন্য জল গ্রহণ করবে না। আশ্চর্য সেনাপতি মশাই, আমি তো দেখেছি আমার লখায় যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, আমার চম্পকনগরের যত প্রজা সবাই সবাই আনন্দ করছে, কেউ বা উলুধ্বনি করছে, কেউ বা শঙ্খধ্বনি করছে, আমার দেবাদিদেব ভৈশ্বরের নামে জয়ধ্বনি দিচ্ছে। কিন্তু আশ্চর্য সেনাপতি মশাই, একমাত্র ব্যতিক্রম সেই ধাত্রীমা। কেন কেন সে কাঁদবে? কিসের দুঃখ তার? আপনার কি মনে হয়? সাধারণ মশাই, হ্যাঁ বলুন। আমার মনে হচ্ছে কি এর মধ্যে কোনো রহস্য রয়েছে। রহস্য রয়েছে? ঠিক বলেছেন, নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। আমার লখায়ের যেদিন জন্ম হয় সেই দিন ধাত্রীমা উপস্থিত ছিল। আমার লখায়ের জন্ম হওয়ার সময় প্রথম ছোঁয়া পেয়েছে সেই ধাত্রীমার। যেদিন ষষ্ঠী পুজো হয় সেই দিনও ধাত্রীমা ছিল সেই সুতিকার গৃহে। সেই ধাত্রীমার তো আনন্দ হওয়ার কথা, কিন্তু কেন কাঁদে? আপনার কি মনে হয় নেড়াই বাবু, বলো তো? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, সবাই আনন্দ করছে আমার লখাইকে পেয়ে, ওই ধাত্রীমা কেন কাঁদছে? তোমার কি ধারণা হয়? সে কথা ধাত্রীমাকে আনায়ন করে জিজ্ঞেস করা হোক। ঠিক বলেছ, ঠিক বলেছ নিরাই। শোনো শোনো, চোখের জল মুছে ফেলো, যাও ফিরে আমার লখায়ের নিকটে। কেন যে ধাত্রীমা কাঁদে তা আমি অবশ্যই জানবো। তাই হবে লখাই, আর এই নয়নের জলে ফেলিস না রে। সেনাপতি মশাই, সাধারণ মশাই, শোনুন, এই প্রশ্নের উত্তর পেতে হলে এই মুহূর্তে সেই ধাত্রীমাকে ডাকতে হবে প্রকাশ্য রাজসভায়। সবাই মিলে আমরা জিজ্ঞাসা করব আমার লখাইকে পেয়ে সবাই যখন আনন্দ করছে চম্পকনগরে, সে কেন কাঁদছে? কেন আমার লখাইকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিয়ে কাঁদছে কেন? কেন তার চোখের জল আমরা জিজ্ঞাসা করব। তাই সাধারণ মশাই, আপনাকে আমি আদেশ দিলাম, এই মুহূর্তে আপনি ছুটে যাবেন সেই ধাত্রীমার গৃহে। তাকে বলবেন, মহামহিম প্রজাপালক চাঁদ সদাগর তোমাকে স্মরণ করেছে, সহজে যদি না আসে তাহলে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে যে ঘটনা করে তাকে রাজসভায় নিয়ে আসা। ঠিক আছে সাধারণ মশাই, আপনার আদেশ আমি অক্ষর ফলের পালন করবো। এই মুহূর্তে ছড়ে যাব ওই ধাত্রীমার পুকুরে। ধাত্রীমাকে বুঝে শিখে নিয়ে আসো। সে আমার কথায় যদি না আসে, ছলে বলে কৌশলে যে কোনো পায়ে হোক না কেন, আপনার রাজসভায় ওই ধাত্রীমাকে আমি নিয়ে আসবোই। নেরাই বাবু, নেরাই, বলো বাবু। আমি যে বড় আঘাত পেয়েছি নেরাই, তুমি এক কাজ করো নেরাই। বলো বাবু, বলো। এখান থেকে তুমি তোমার নিজের গৃহে যাবে না, তুমি যাবে আমার নয়নমণি লখায়ের নিকট। হ্যাঁ। সে যেন না কাঁদে, কাঁদবে না। তার কান্না যে আমি সহ্য করতে পারি না নেরাই। আমি এই মুহূর্তে যাবো দাদু যাও। ভাইয়ের কাছে। কোথায় দাদু ভাই? ওই দাদু ভাই, আমি আসছি, আমি আসছি দাদু ভাই, আমি আসছি। মন্ত্রী মশাই, আপনিও নিজের গৃহে ফিরে যাবেন না, আপনি উপস্থিত থাকবেন আমার রাজপ্রাসাদে। যখন ধাত্রীমা উপস্থিত হবে আমি পুনরায়
পুনরায় রাজসভার আয়োজন করব। আপনার উপস্থিতি আমি একান্তভাবে কামনা করি। আজকের মতো রাজসভা ভঙ্গ করলাম। অনেক বেলা হয়ে গেল। গোপালে বলেছিল, মা গো আমায় কিছু খেতে দাও। আমি গোপালের জন্য খাবার জোগাড় করতে না গিয়ে আমি গেছিলাম লক্ষিন্দরের সঙ্গে দেখা করতে, কিন্তু সেই লক্ষিন্দরও যে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু গোপাল বাড়িতে একা। অনেক বেলা হয়ে গেল, হয়তো গোপাল আমার অপেক্ষায় বসে রয়েছে। গোপাল ভাবছে হয়তো মা আমার জন্য সুন্দর করে খাবার সাজিয়ে নিয়ে আসবে। আমি এমন এক হতভাগিনী মা, সন্তানকে যে মুখের মধ্যে দুটি অন্ন তুলে দেব সেই শক্তিটুকু আমার নেই ঠাকুর, সেই শক্তিটুকু আমার নেই। ফিরে যাব আমি আমার সেই ছোট্ট তাল পাতার কুটুরে ফিরে যাব। জানি না গোপাল কি অবস্থায় রয়েছে, কেমন আছে। গোপাল, গোপাল রে তুই কোথায় বাছা? দরজাখানা খুললা গোপাল, একবার দেখ আমি এসেছি রে তোর মা। আর অভিমান করে থাকিস নে বাছা, একবার আয় গোপাল, একবার আয়। মা গোপাল, হে গোপাল কোথায় তুই? মা তোকে যে দেখতে পাচ্ছি না আমি, তোকে যে দেখতে পাচ্ছি না। মা ও মা মা গোপাল, আমার আসতে বিলম্ব হয়েছে বলে মা মা বলে তুই ছুটি কোথায় যাচ্ছিলিস রে? মা আমি তোকে বলেছিলাম না ঘরে থাকবি। ও মা তোর যে কোথায় গেছিলে গো আমাকে ছেড়ে? ও মা তুমি তো জানো তোমার ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই। গোপাল, কেন কেন তুমি আমাকে একা ঘরে রেখে কোথায় গেছিলে? জানিস গোপাল, মা এই জ্বরের সশরীরে তোকে একাই ফেলে কোথায় গেছিলাম জানিস? কোথায়? এই গ্রামের সকলের বাড়ির ঘরে আমি গেছিলাম, সকলের কাছে বলেছিলাম ওগো হ্যাঁ 3 দিন থেকে আমার গোপাল অনাহারে রয়েছে, কিচ্ছুটি মুখে পড়েনি। মা আমায় কিছু ভাত দাও না, যদি বাসি থাকে তবু হবে, আমার গোপালকে একটু খাওয়াবো। ও মা কেউ দেয়নি গোপাল, আমাকে কেউ দেয়নি। মা ও মা তবে কি আমরা গরিব বলে খাবার জন্য মরে যাব? ও মা দেখো না গো আমি যে আর খিদের জ্বালা যেন সহ্য করতে পারছি না। খিদের জ্বালা যেন আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাকে কিছু খাবার দাও না মা, আমাকে কিছু খাবার হে ঠাকুর, আমি সেই হতভাগিনী মা, যে মা সন্তানকে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না। আমি কেন বেঁচে আছি এই পৃথিবীতে? ও মা তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, মা আমাকে মৃত্যু দাও। ও মা ও মা ও মা ও মা আমি আর
আমি আর খাবার চাই না। ও মা, গোপাল মা গো, জানিস একদিন এই গ্রামের সকলের উপকার করেছি আমি। হ্যাঁ, যে মায়েদের ছোট ছোট বোনেদের প্রসব জ্বালা যন্ত্রণা উঠতো, হ্যাঁ, আমি তাদেরকে দায় থেকে মুক্ত করেছি। কিন্তু আজ আজ তোর পিতা মারা গেছে বলে আজ আমরা গরিব হয়ে গেছি, আমাদের এক মুঠো অন্ন জোটে না বলে মা, কেউ আমাদের দিকে তাকিয়ে দেখলো না গোপাল। ঠিক ঠিক বলেছো গো, ঠিক বলেছো। তুমি না আমাকে বলতে, ওরে গোপাল, আমি তোর একার মা নই, আমি সবার মা। আমি অনেক মানুষকে, অনেক সন্তানকে দায় থেকে মুক্ত করেছি। আমি সবার মা। তুমি যখন আজ ভিক্ষে করতে গেছিলে, তোমাকে কেউ ভিক্ষে দেয়নি। তার কারণ জানো মা? জানো মা, আমি শুনেছিলাম যারা বেশি গরিব তাদেরকে কেউ ভালোবাসে না। হ্যাঁ, যারা নিরীহ খেতে পায় না তাদেরকে কেউ খাবার দেবে না। ও মা, আমি তোমার কাছে আর খাবার চাইও না গো। তুমি প্রত্যেক দিন যেমন করে তোমার কোলে মাথা রেখে আমার ঘুম পাড়িয়ে দাও, তেমন করে আমাকে ঘুম পাড়িয়ে দাও, আমি ঘুমিয়ে যাব। আমি আর কিছু খাবার চাই না। তোর মুখে অন্ন তুলে দিতে। গোপাল কাঁদিস নে বাচ্চা, কাঁদিস নে। মাথার উপরে ভগবান আছে, একদিন না একদিন সেই চোখ তুলে তাকিয়ে দেখবে রে বাচ্চা। আয়, ঠিক বলেছো মা, আয় আমি তোকে, আমাকে ঘুম পাড়িয়ে দাও, আমি তোকে ঘুম আমি ঘুমিয়ে যাব। আমি আর তোমার কাছে খাবার চাইও না, আমি আর তোমার কাছে কোনোদিন খাবার চাই। হায় বাচ্চা। ধাত্রীমা, খোকন সোনা চাঁদের কোনা আয় ঘুমে খোকন সোনা চাঁদের কোনা আর ঘুমিয়া। গোপালী রে গোপাল রে গোপাল রে গোপাল রে চাঁদের কোনা আর ঘুমিয়া। খোকন সোনা চাঁদের কোনা আর ঘুমিয়া আর ঘুমিয়া।
অসময়ে কে যেন আমাদেরকে ডাকছে। গোপাল, ধাত্রীমা বাড়িতে আছো? গোপাল তুই একটু ঘুমাতে বাচ্চা, দেখি বাইরে কে ডাকাডাকি করছে। আমি একটু দেখে আসি বাচ্চা। আমি যতক্ষণ না বলবো তুই উঠবি না কিন্তু, হ্যাঁ? ঘুমিয়ে থাক বাচ্চা। সেনাপতি মশাই, ধাত্রীমা নমস্কার। তো বছরে প্রণাম, কিন্তু আসুন, এই গরিবের বাড়িতে হঠাৎ করে কিসের জন্য এসেছেন জানতে পারি? ধাত্রীমা, তোমার বাড়িতে হঠাৎ করে আমি কেন এসেছি হ্যাঁ বলুন। জানো ধাত্রীমা? আজকে মহারাজ আমাকে আদেশ করেছে ধাত্রীমাকে ডেকে নিয়ে এসো আমার রাজসভায়। তাই তো তার আদেশ পালন করার জন্য আমি এসেছি তোমাকে ডাকতে ধাত্রীমা। কিন্তু সেনাপতি মশাই, হ্যাঁ বলুন। আমি তো আপনার আদেশ পালন করতে পারবো না। আমি তো মহারাজের আদেশ পালন করতে পারবো না। কেন জানেন? কেন কেন? আমার গোপাল বড় অসুস্থ। আজ 3 দিন থেকে তার মুখে একটি অন্ন দানা পড়েনি, তাই তো বিছানার মধ্যে পড়ে রয়েছে। এই অবস্থায় আমি তাকে কি করে ছেড়ে যাব? একটু মার্জনা করবেন। নিশি প্রভাত হলে, সকাল হলে আমার গোপালকে রেখে আমি যাব মহারাজের কাছে। শোনো ধাত্রীমা, গোপাল অসুস্থ, তার জন্য ছেড়ে যেতে পারবে না। জানো ধাত্রীমা, গোপাল যখন অসুস্থ আছে রাজসভায় যাবে, মহারাজের কাছ থেকে ঔষধ নিয়ে আসবে, ঔষধ এনে গোপালকে দেবে, গোপাল সুস্থ হয়ে যাবে। তাতে চলো ধাত্রীমা। ঠিক বলেছেন। মহারাজের কাছে গেলে, মহারাজের কাছে কামনা করলে হয়তো কিছু রত্ন পয়সা দান করবে। সেই পয়সা দিয়ে আমি গোপালের জন্য ওষুধ, গোপালের জন্য ভালো ভালো খাবার আনতে পারবো। দাঁড়ান, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। আমি গোপালের কাছ থেকে আমি গোপালকে রেখে আমি যাব। বেশ, মা। ঠিক আছে ধাত্রীমা। মা, তুই আবার উঠলি কেন বাচ্চা? তোর যে সর্বশরীর জ্বরের জন্য তাপে মা। দাদু করে জ্বলে উঠেছে। তুমি কার সঙ্গে কথা বলছো গো? জানিস গোপাল, হ্যাঁ, বলেছিলাম না মাথার উপরে ভগবান আছে। ভগবান। তিনি সবার দিকে তাকিয়ে থাকেন, সুখেও থাকেন, দুঃখেও থাকেন। দেখ, সেনাপতি মশাই এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ওই সেনাপতি কাকু এসেছে। কাকু, গোপাল, প্রণাম হয় আশীর্বাদ কাকু। করি, চিরসুখী হও বাবা। হ্যাঁ, প্রণাম কাকু। আজ আমাদের এই ভাঙা কুটিরে কি মনে করে এসেছে? আমি কি মনে করে তোমাদের হ্যাঁ, কুটিরে হ্যাঁ। এসেছি? আমি তোমার মাকে ডাকতে এসেছি। তোমার মা যাবে রাজসভায়, তার জন্য আমি ডাকতে এসেছি গোপাল। ও গোপাল শোন, রাজসভায় যাব কি না বাবুকে বলবো আমার গোপাল 3 দিন থেকে না খেয়ে রয়েছে। ঠিক বলেছ, 3 দিন থেকে গোপালের সর্বঙ্গে জ্বর। ঠিক দেখবি বলেছ। মহারাজ ও মা, আমাকে কিছু টাকা পয়সা দেবে। হ্যাঁ, কিছু টাকা পয়সা নেবেন। আর মা, ওই রাজবাড়িতে শুনেছি খুব সুন্দর সুন্দর খাবার হয়। আমি আজ 3 দিন থেকে না খেয়েছি। ও মা, ওই রাজবাড়ি থেকে রাজভোগ নিয়ে আসবে, আমার জন্য মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসবে। আমি ওদের পূর্ণ করে খাবো। ও মা, আর দেরি নয়, তুমি যাও না মা। গোপাল, কাকু বলে- চিন্তা করবে না বাবা। তোমার খিদে পেয়েছে, তোমার মা যাবে রাজসভায়, অনেক রকম খাবার নিয়ে আসবে, তুমি উদর পূর্ণ করে খাবে বাবা। হ্যাঁ, ও মা, চলো ধাত্রীমা, যাও। আর বিলম্ব নয়, হ্যাঁ, এসো যাও আমার মা। সঙ্গে। হ্যাঁ, যাও, হ্যাঁ, যাও মা। আমার মা যাবে। গোপাল, আজ কেন বারে বারে কি মনে বলছে জানিস? কি মনে বলে? তোকে ছেড়ে, মা আমাকে ছেড়ে এই ভাঙা বাড়ি থেকে নয়, তবে আমার মনে বলছে তোকে ছেড়ে নাকি আমি অনেক দূরে চলে যাব। এরকম বলবে না। ও মা, তুমি তো ভালো করে জানো আমার তোমার ছাড়া কেউ নেই। তুমি ওরকম করে বলবে না মা, তুমি ওরকম করে। না রে পাগল,
তোর বাবার হাতে হাত দিয়ে আমি কথা দিয়েছি তোকে মানুষের মতো মানুষ করব। একদিন তোকে সে দেখে সকলে বলবে ওই দেখো ধাত্রী মায়ের ছেলে চলে যাচ্ছে। তাকে তার মা অতি যত্নে মানুষ করেছে। গোপাল মা, ও মা, একবারে তোকে ভালো করে দেখে নি বাচ্চা। ও মা, কেন এমন বলছো মা? ছোটবেলায় বাবাকে হারিয়েছি, বাবাকে কোনোদিন দেখতে পেলাম না। আজ তুমি অমন করে আমাকে বলো না মা, কারণ তোমার ছাড়া আমার জানি পৃথিবীতে কেউ নেই। আরে পাগল, ও মা, আমি তোকে ছেড়ে কোথায় যাবো রে? মা বিলম্ব হয়ে যাচ্ছে, তুমি যাও না। যাচ্ছি। তাড়াতাড়ি করে খাবার নিয়ে এসো আসবে। ধাত্রী মা, হ্যাঁ, এসো, বিলম্ব হয়ে যাচ্ছে, আমি এসো। পূর্ণ করে খাবো। ওই তো চলে যায় মা, ওই তো চলে যায় মন্ত্রী কাকুর সঙ্গে। ওই তো সেনাপতি কাকু আমার মাকে নিয়ে চলে গেছে। তবে আর বিলম্ব নাই, মা না আসা পর্যন্ত আমি আমি আমার ঘরে ঘুমিয়ে থাকবো। মাইলে আমি উদর পূর্ণ করে খাবো। মাইলে আমি ওষুধ খাবো। আমি আবার ভালো হয়ে যাব। আমি সকলের সঙ্গে খেলাধুলা করতে পারবো না। আমি মায়ের কথা মতো আমি ঘরে যাই। আমি ঘরে যাই। সাবধান! রাজসভার দাঁড়ি লাল্লু সিং কাল্লু সিং প্রবেশ করছে। এক এক করে পাত্র মিত্র ন্যাড়াই মন্ত্রীমশাই রাজসভায় প্রবেশ করছে। সাবধান! বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর প্রবেশ করছে। মন্ত্রী মশাই, বহুক্ষণ হয়ে গেল সেনাপতি মশাইকে পাঠিয়েছি ধাত্রীমার গৃহে, কিন্তু এখন পর্যন্ত কেন ফিরে এলো না? নেড়াই, তুমি কি বলতে পারবে সেনাপতি মশাই কি ধাত্রীমাকে নিয়ে আমার রাজপ্রাসাদে ফিরেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমার বিশ্বাস সেনাপতি মশাই ধাত্রীমাকে নয়ে আসবে। তাই হবে, অপেক্ষাই করব।